এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক। মৃত বা জীবিত ব্যক্তি বা কোনো ধর্মের সহিত কোনো প্রকার মিল নেই। স্থান, কাল, পাত্র বা কোনো ঘটনার সহিত যদি কোনোরূপ মিল পাওয়া যায়, তা সম্পূর্ণভাবে কাকতালীয়। রাত এখন প্রায় আনুমানিক 11টা কি 11:30 হবে। গ্রামের বেশিরভাগ মানুষজনই 8টা থেকে 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। তাই রাস্তাঘাট একেবারেই জনমানবহীন বললেই চলে। এই সময় একটা মৃদু আলো চোখে পড়ল। একটা অটো আমার দিকেই এগিয়ে আসছে। বলছি দাদা, উদয়গড় যাবেন? উদয়গড়? আমি তো ওই দিকেই যাচ্ছি। আসুন, উঠে আসুন। একেবারে জনমানবহীন রাস্তা। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে। বলছি দাদা, আপনাকে তো জিজ্ঞাসাই করা হলো না, আপনি কত ভাড়া নেবেন? আরে, আপনি আমার লাস্ট প্যাসেঞ্জার, যা মন চায় দেবেন। অটোটা তার আপন ছন্দে এগিয়ে চলেছে। গ্রামে শুনশান নীরবতার মাঝে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। এমন সময় কিছুটা দূর থেকে অটোটা সাদা কিছু একটা লক্ষ্য করে। কাছাকাছি এসে অটোটা সেখানে থেমে যায়। তারা দেখল রাস্তার উপরে সাদা কাপড় পরা একটা লাশ পড়ে আছে। এ কি দাদা, সামনে তো একটা লাশ পড়ে আছে বলে মনে হচ্ছে। হয়তো কেউ এখানে ফেলে রেখে চলে গেছে। চলুন, আমরাই কিছু একটা ব্যবস্থা করি। কেন ফালতু ঝামেলায় পড়ছেন দাদা? আমরা বরং লাশটিকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাই। অটোওয়ালা আপত্তি জানালো, কিন্তু প্যাসেঞ্জারটা অটো থেকে নেমে দাঁড়ালো। এই যে দাদা, দেখুন, এখান থেকে খানিকটা হেঁটে গেলেই উদয়গড়। আমাকে আমার ভাড়া দিয়ে দিন, আমি এসব লাশ টাশ তুলতে পারবো না। ঠিক আছে, তোমাকে না হয় দ্বিগুণ ভাড়া দেব, তার উপর 100 টাকা বকশিস দেব। দ্বিগুণ ভাড়া? আবার 100 বকশিস? ঠিক আছে ঠিক আছে, তবে লাশটি আপনাকেই তুলতে হবে। টাকার কথা শুনে অটোওয়ালা রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্ত দেয়। দাঁড়িয়ে থাকা লোকটি লাশের দিকে এগিয়ে গেল। লাশটির কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় একটি মেয়ের লাশ, চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখায়, ঠিক সেই রকম। হঠাৎই লাশটি লোকটির গলা চেপে ধরল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি, এ তো লাশ জ্যান্ত হয়ে গেল। অটোওয়ালা অটো ছেড়ে দৌড়াতে আরম্ভ করলো।
পরদিন সকালে কিছু গ্রামবাসী সেই উদয়গড়ের রাস্তায় এসে হাজির হলো। রাস্তার ওপর দুটো নিথর দেহ পড়ে আছে, একটি অটো চালকের আর অন্যটি প্যাসেঞ্জারের। এই নিয়ে 18 জন প্রাণে মারা গেল। না জানি এইভাবে আর কত নিরীহ মানুষের মৃত্যু ঘটবে। আর একটাও অপমৃত্যু ঘটার আগে আমাদের সকল গ্রামবাসীদের কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। গ্রামবাসীগণ লাশ দুটিকে সামনে রেখে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক চালিয়ে যেতে লাগলো। গ্রামের সেই ঘটনাটি ঘটার পর থেকে এক অভিশাপ যেন তাদের জীবনে নেমে এসেছে। আগের রাতের অটো চালক আর প্যাসেঞ্জারকে নিয়ে গুনে গুনে মোট 18 জন বলি হয়েছে। তাহলে সবাই কান খুলে শুনলে তো কথাগুলো। যতই প্রয়োজন থাকুক না কেন, কেউ রাতে ঘরের বাইরে বের হবে না। এখন যাও যাও, সবাই যে যার বাড়ি ফিরে যাও। সন্ধ্যা নামার কিছুক্ষণের মধ্যেই সবাই যে যার ঘরে চলে যায়। হাট বাজার সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। উদয়গড়ের রাস্তায় কয়েকটা কুকুর ছাড়া আর কিছুই চোখে পড়ে না। রাত তখন আনুমানিক 10টা হবে। উদয়গড়ের শেষ বাসটির হর্ন শোনা গেল। বাসের মধ্যে গোনা 3টে প্যাসেঞ্জার আছে। আমি, একজন বয়স্ক আর একদম পিছনের সিটে একজন বউ। টিকিট 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 টিকিটগুলো দেখি। একটা উদয়গড় বলার সাথে সাথেই বয়স্ক লোকটা আমার মুখের দিকে কেমন বিকৃতভাবে তাকাতে লাগলো। এই নিন টিকিটটা ধরুন। এই টিকিট 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 দেখি, টিকিটগুলো দেখি দেখি। বয়স্ক লোকটি তখনও আমার দিকে বিকৃতভাবে তাকিয়ে আছে। আমি আর চুপ করে থাকতে পারলাম না। কি হলো, আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? বিপদ, ঘোর বিপদ, বিপদ তোমাকে তাড়া করে বেড়াচ্ছে। লোকটি পাগল না কি রে? লোকটির কথায় কান না দিয়ে আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। বাস নিজের আপন গতিতে ছুটে চলেছে। এই গৌরীপুর উঠে আসুন। দেখলাম বয়স্ক লোকটি উঠে দাঁড়ালো আর আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। শোনো বাছা, এটা নাও। এটা তোমার কাছে রেখো। কোনো অশুভ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলেই বয়স্ক লোকটি বাস থেকে নেমে গেল। আমি হাতের তাবিজটা ধরে 7-5 ভাবতে শুরু করলাম। লোকটি কি সত্যিই কিছু আন্দাজ করেছে নাকি? কি যেন ভেবে আমি আমার পকেটে তাবিজটা রেখে দিই।
উদয়গর উদয়গর, উঠে এসো। আমার স্টপেজ এসে গেছে। আমি উঠে পড়লাম নামার জন্য। দেখলাম বাসের পিছনের দিকের সিটে বসে থাকা মহিলাটিও উদয়গড়েই নেমেছে। আমি আর সময় নষ্ট না করে হাঁটতে শুরু করলাম। সেই বাস স্ট্যান্ড থেকে মেয়েটি আমার পিছু নিয়েছে। আমি থেমে গেলে সেও দাঁড়িয়ে যাচ্ছে। কি হলো, আপনি আমার পিছু নিয়েছেন কেন? সেই বাস স্ট্যান্ড থেকে দেখছি আপনি আমার পিছন পিছন আসছেন। কি হলো, কোনো উত্তর দিচ্ছেন না যে? কথা বলুন, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি তো। আমি গিয়ে মহিলাটির মুখের ঢাকাটা সরালাম। মহিলাটির মুখ দেখেই আমি ছিটকে পড়ে গেলাম। ধীর চোখ, চোখের মনি নেই, ধারালো দাঁত। আমাকে দেখে বিকৃতভাবে হাসতে শুরু করলো মেয়েটি। তখন আমার পাশের ওই বয়স্ক লোকটির কথা মনে পড়ল। এটা তোমার কাছে রেখো, কোনো অশুভ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তৎক্ষণাৎ আমার পকেট থেকে তাবিজটা বের করলাম, আর মহিলাটি আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এ কি, আমি ওকে স্পর্শ করতে পারছি না কেন? কেন পারছি না? এই সুযোগে আমি উঠে দৌড়াতে লাগলাম। দেখলাম আরো একটা অশুভ আত্মা আমার দিকে কিছু একটা ছুঁড়ে মারল, কিন্তু আমার হাতে থাকা সেই তাবিজটা নিয়ে আমি দৌড়াতে লাগলাম। আমি দৌড়াতে দৌড়াতে গ্রামের একদম মাঝখানে চলে এলাম। গ্রামেরই একটা বাড়ির দরজায়, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। আমি আগের রাতে গ্রামে যার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, ওনাকে আর পাড়ার মোড়লকে নিয়ে গৌরীপুর এসেছি। আগের রাতে বাসে থাকা সেই বয়স্ক লোকটির বাড়িতে। সেখানে গিয়ে আমি সমস্ত ঘটনা খুলে বলি। আসলে কিছুদিন আগের ঘটনা। উদয়গড়ে তখন এই অভিশাপ নেমে আসেনি। রোজ রাত হলেই ভবা ডাকাত উদয়গড়ের ওই রাস্তায় ডাকাতি করত, আর ওর সঙ্গী ছিল ওর নিজেরই বউ। ওই রাস্তা দিয়ে রাতের বেলা যারাই যেত, ভবার বউ তাদেরকে দাঁড় করাতো, আর ভবা তাদের সকলকেই লুট করত। কখনো গয়না ছিনিয়ে নিত, টাকা পয়সা হাতিয়ে নিত। মানুষ খুন করতেও তার হাত একটুও কাঁপত না। একদিন গ্রামের সবাই মিলে ভবা আর তার বউকে পাকড়াও করে। একটা বড় গাছের সাথে বেঁধে প্রচণ্ড মারধর করা হলো তাদের, কিন্তু সেখানেই গ্রামবাসী থেমে রইল না। সিদ্ধান্ত নেওয়া হলো ওদের দুজনকেই জীবন্ত পুড়িয়ে মারা হবে। যেমন কথা তেমন কাজ।
গাছের মধ্যেই বাঁধা অবস্থায় তাদের গায়ে আগুন দেয়া হলো। জ্বলে গেল, জ্বলে গেল, পুড়ে গেল, জ্বলে গেল, পুড়ে গেল। ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। সব কটাকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। এই ছিল বাবার বউয়ের শেষ কথা। আর ওই ঘটনার পর থেকেই উদয়গড়ের ওই রাস্তা ভুতুড়ে হয়ে গেছে। উদয়গড়ের গ্রামবাসীর মুখ থেকে সব কথা শুনে বয়স্ক লোকটি যজ্ঞের আয়োজন করতে বলে। যজ্ঞ শেষ হলে সারা গ্রামের শেষ প্রান্তে একটি গণ্ডি দেওয়া হলো। মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই গ্রামের শুদ্ধিকরণ করানো হয়। এরপর থেকে উদয়গড়ের ওই ভুতুড়ে রাস্তায় ভবা ও তার বউয়ের অশুভ আত্মাকে আর কখনো দেখা যায়নি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের গল্পটি এখানেই শেষ হলো। নতুন নতুন ভূতের গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ।